বন্ধুরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ড্রাইভার বোর্ড সম্পর্কে দেখব। ড্রাইভার বোর্ডের ডায়াগ্রামটা দেখব, বায়াসিং কিভাবে করে সেটা দেখব, আর এর বায়াসিংটা কিভাবে আসে, মানে বায়াসিং ভোল্টেজটা কিভাবে তৈরি হয় সেগুলো একটু দেখব, একটু ডিটেলসে দেখব। তো আমার কাছে এই মুহূর্তে দুটো বোর্ড আছে। এটা অরিজিনাল 250 বোর্ড, আর এটা হচ্ছে লোকাল, যেগুলো মার্কেটে লোকাল পাওয়া যায় তার বোর্ড। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য না থাকলেও এর দুটোর মধ্যে সাউন্ডের পার্থক্য অনেকটাই হবে। কারণ এই যে লোকাল যে ড্রাইভার বোর্ডের ড্রাইভার ট্রান্সফরমারটা আছে, ইনপুট ট্রান্সফরমারটা, এর প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলের ইন্ডাকটেন্সের ভ্যালু আলাদা, আর এর ভ্যালু আলাদা, মানে কপি করলেও তার মধ্যে কিছুটা ডিফেক্ট রয়ে গেছে। এটা এর থেকে এইটার ভ্যালু প্রায় 10-12 কম। এর জন্য সাউন্ডটা এতে ওই রকম ঠিকঠাক আসবে না, মানে এর মতো অরিজিনাল মতো সাউন্ড আসবে না। তো এর বায়াসিং ভোল্টেজটা কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। আর অনেকে বায়াসিং ভোল্টেজ রিগার্ডে অনেক কিছু কোশ্চেন করে যে বায়াসিং ভোল্টেজ কীভাবে সেট হয়, বায়াসিং ভোল্টেজ কীভাবে সেট করতে হয়। তো সেট করার আগে আমাদেরকে বুঝতে হবে বায়াসিং ভোল্টেজটা কীভাবে তৈরি হয়, বোর্ডের মধ্যে বায়াসিং ভোল্টেজটা কীভাবে তৈরি হয়। বায়াসিং ভোল্টেজ দুটো বোর্ডেই সমান, এতে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে 250 বোর্ডের সার্কিট ডায়াগ্রাম। এতে ড্রাইভার বোর্ডের সেকশনটাও আছে, আর এতে ট্রান্সফরমার থেকে যে পাওয়ার ফিল্টার হয়ে পাওয়ার সাপ্লাই তা সেটাও আছে। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে মেন পাওয়ার ট্রানজিস্টরগুলো, তার বেসে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা কিভাবে তৈরি হয়। এই সার্কিটটা দুটো অ্যানালাইসিস করা যায়, একটা ডিসি অ্যানালাইসিস, একটা এসি অ্যানালাইসিস। যদি আমরা সার্কিটটা ডিসি অ্যানালাইসিস করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো যে বায়াসিং ভোল্টেজটা কীভাবে তৈরি হচ্ছে। তো সবার প্রথমে এসি যে ভোল্টেজটা ঢুকে ট্রান্সফরমারে ঢুকলো, ট্রান্সফরমার থেকে রেক্টিফায়ার হয়ে গিয়ে ডিসি হলো। ডিসি থেকে যে মেন ভোল্টেজটা ক্যাপাসিটার যে স্টোরেজ থাকে, সেই স্টোরেজ থেকে 50 ওহম 5 ওয়াটের একটা রেজিস্ট্যান্স হয়ে গিয়ে 78 যে রেগুলেটর থাকে সেই 78 রেগুলেটরে ঢুকলো। রেগুলেটর থেকে 18 ভোল্ট হয়ে বেরিয়ে গেল। 18 ভোল্ট হয়ে বেরিয়ে যাওয়ার পর সেই ভোল্টেজটা এসে ফিড হয় এই ড্রাইভিং, একটা ভোল্টেজ চলে যায় এই ড্রাইভিং সেকশনে, মানে এই ইনপুট ট্রান্সফরমার যে প্রাইমারি ড্রাইভার তাতে, আর আরেকটা ভোল্টেজ চলে যায় এই ভায়া এই প্রিসেটটা হয়ে এই রেজিস্ট্যান্স দুটোর মাধ্যমে এই দুটো ট্রানজিস্টারের বেসে, তারপর এখান থেকে কানেকশান গিয়ে ট্রানজিস্টারে ঢুকে। তো এইটার আমরা যদি ডিসি অ্যানালাইসিস করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখান থেকে 10K আর 1K যে প্যারালাল রেজিস্ট্যান্সগুলো আছে, দুটো চ্যানেলের জন্য দুটো করে দিয়ে আছে। এর পয়েন্টটা এসে একটা কমন পয়েন্টে এসে লেগেছে। ড্রাইভার ট্রান্সফর্মার দুটো কয়েল আছে, তার মধ্যে যে যার একটা পয়েন্টে এসে ঢুকেছে। সেখান থেকে ভায়া 33 ওহম 5 ওয়াটের একটা মানে হাফ ওয়াটের রেজিস্ট্যান্স হয়ে গিয়ে এনটিসি, আর তার সঙ্গে যে একটা 68 ওহমের রেজিস্ট্যান্স প্যারালাল আছে, আর সেইটা গিয়ে ফিড করছে যেটা আমাদের মেন ফিডিং কয়েল আছে, সেই ফিডিং কয়েলের আউটপুটে। এটাকে আউটপুট বলার কারণ হচ্ছে ট্রানজিস্টারের আউটপুটটা এতে এসে ঢুকছে। এটা ট্রান্সফরমার ইনপুট হতে পারে, কিন্তু এর ফিডিংয়ের আউটপুট দুদিকেই তাই, পুশপুল ড্রাইভ দুদিকেই সেই জন্য তাই। আর দুটো কয়েল থাকার জন্য একটা কয়েল এই দিকের ড্রাইভে, একটা কয়েল এই দিকের ড্রাইভের জন্য ব্যবহার হচ্ছে। তো এইটার যদি আমরা ডিসি অ্যানালাইসিস করি, এখান থেকে আমরা যদি পাথটা ফলো করি, 18 ভোল্ট ডিসি, 18 ভোল্ট থেকে একটা 18 ওহমের রেজিস্ট্যান্স, এখানে আমাদের 18 ভোল্ট আছে, এখান থেকে আমাদের একটা 18 ওহমের রেজিস্ট্যান্স, তারপরে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স যেটা 100 ওহম, তারপর এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা 1K 0.5 ওয়াট, সরি 2 ওয়াট, আর আরেকটা 1K 2 ওয়াট, দুটোর ভাগে ভাগ হয়ে গেল। এরপর যে মেন ব্যাপারটা হচ্ছে 250, 150, 120 উপরে যেসব মেশিন হয় তাদের প্রাইমারি যে কয়েলটা থাকে, মানে আউটপুট ট্রান্সফরমারের যে প্রাইমারি কয়েলটা থাকে তার সেন্টার টেপে গ্রাউন্ড থাকে। তো যদি আমি এই ট্রান্সফরমারটার এসি অ্যানালাইসিস করি তাহলে এই কয়েলের মূল্য আছে, কিন্তু যদি এটা ডিসি অ্যানালাইসিস করি, ডিসি অ্যানালাইসিস বলতে ডিসি ভোল্টেজ এটা কী হতে পারে, ডিসি কারেন্টে 18 ভোল্ট হয়ে 18 ওহম রেজিস্ট্যান্স, তারপরে 100 ওহমের একটা প্রিসেট, সেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল।
একটা 1K 2 ওয়াট আর একটা 1K 2 ওয়াট, দুটো কয়েলের জন্য আলাদা আলাদা বায়াসিং ভোল্টেজ এখান থেকে তৈরি হবে। আচ্ছা, এরপরে যদি আমরা এই সেখানটা দেখি, ডিসিতে এই কয়েলটার কোনো ভ্যালু নাই, এটাকে আমরা শর্ট হিসেবে ধরতে পারি, এই কয়েলটাকে আমরা শর্ট। তাহলে এই পয়েন্টে যেহেতু গ্রাউন্ড আছে, আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে গ্রাউন্ড আছে। আচ্ছা, সেই গ্রাউন্ডটা যেহেতু এইটা পুরোটা শর্ট, তার মানে এই 101 এনটিসি আর 68 ওহমের এই পয়েন্টে এটা গ্রাউন্ড, যেহেতু এই লাইনটা শর্ট আর এই কয়েলটার ডিসিতে কোনো ভ্যালু নাই, তাহলে আমরা এখানে একটা প্রথমে গ্রাউন্ডের সিম্বল একটা আঁকছি। এইখান থেকে একটা রেজিস্ট্যান্স উঠলো 68 ওহম, তার থেকে একটা এনটিসি চলে গেল, আবার তার থেকে একটা 33.5 ওহমের রেজিস্ট্যান্স আবার একটা উঠছে 33 ওহম, সেটা এইখানে এদিকেও তাই। তো এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এই রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল করতে যারা জানে তাদের বুঝতে সুবিধা হবে। এই টোটালটাকে যদি আমরা একটা রেজিস্ট্যান্সে আনি, এই দুটোকে প্রথমে একটাতে আনলাম, তারপর এই রেজিস্ট্যান্স দুটোকে একটাতে যদি আনি, এরপর যেহেতু দুদিকে এই দুটো একই আছে, তো এইটার ভ্যালুটাকে আমরা একটাতে আনছি, এই এখানে পজিটিভ ভোল্টেজ। এরপর আমি চাইলে এই রেজিস্ট্যান্সটাকে দুটোকে এক আনতে পারি, এই দুটোকে এক আনতে পারি, তাহলে আমাদের টোটাল যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা এসে দাঁড়াবে ঠিক এইরকমই। এইখান থেকে বায়াসিং ভোল্টেজটা তৈরি হচ্ছে প্রত্যেকটা, এটা বোঝানোর জন্যে। তো আপনারা যারা এই মেশিন সারানোর সঙ্গে যুক্ত, তারা এইটা দেখলেই বুঝতে পারবে যে আগেকারের যে ট্রান্সফর্মার, ইনপুট ট্রান্সফর্মার ছিল, যাদের প্রাইমারিতে দুটো লিড আর সেকেন্ডারিতে তিনটে লিড ছিল, তাদের বায়াসিং ভোল্টেজটা ঠিক এইভাবে তৈরি হয়। এইখানে 470 ওহমের একটা প্রিসেট থাকতো, এইখানে 8 ভোল্ট ইনপুট হতো, এর সঙ্গে একটা আলাদা করে ছোট এনটিসি থাকতো যেটা মেশিনের হিটসিঙ্কে গিয়ে লাগতো। ঠিক সেম কানেকশান, কিন্তু একটু মানে আগের এর থেকে একটু বেটার। এই ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা খুব একটা ভালো নয়, এটা 150 হার্জের নিচে রেসপন্স দিতে পারবেই না, মানে ফেটে যায়। আর এদের রেসপন্সটা 100-এর নিচে নামে, 99 পর্যন্ত ঠিকঠাক দেয়। তো ওই জন্যই দুটো কয়েলকে ভাগ করে দিয়েছে। তো এবার যদি আমরা ডিসি অ্যানালাইসিস করি, 18 ভোল্ট এখানে থাকলে, তো যারা ভোল্টেজ ডিভাইডার তৈরি করতে জানে, মোবাইলে যে কোনো অ্যাপ বা নেটে গিয়ে খোঁজ করলেই মানে দেখলেই পাবে। তো এইটা যদি একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হয় আর এইটা একটা যদি অন্য রেজিস্ট্যান্সের ভ্যালু হয়, আর এখানে ভোল্টেজ যদি আলাদা থাকে অন্য ভোল্টেজ, সেটা ইকুয়েশনে ফেললেই এখানে ভোল্টেজটা বেরিয়ে যাবে যে কত ভোল্টেজ আছে। আমরা ওইসবের দিকে যাবো না, আমরা এটা শুধু সিম্পলিফাই একটা ডায়াগ্রাম তৈরি করলাম এইটা বোঝার জন্যে, যে এই কয়েলটা যদি আমার ডিসিতে শর্ট, সেহেতু এই পয়েন্টটাকে আমি গ্রাউন্ড ধরতে পারি। এই পয়েন্টটাকে গ্রাউন্ড ধরলে এইখানে আমার একটা পোটেনশিয়াল ডিভাইডার তৈরি করা আছে, দুটো কয়েলের জন্য দুটো আলাদা আলাদা, সেই দুটো এই দুটো ট্রানজিস্টারের বেসে পাওয়ার দিচ্ছে, মানে ভোল্টেজ ফিড করছে। এরপর এই দুটো ট্রানজিস্টারের বেসে যখন আমি ভোল্টেজ ফিড করব, সেটা কি হচ্ছে সেটা আমি দেখব। এটা পজিটিভ ভোল্টেজ আছে, এখানে মেন যে সাপ্লাই ভোল্ট 36 থেকে 40 ভোল্ট পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, এই বেসে আমার যে ভোল্টেজটা ফিড হয় সেটা এই ডিভাইডার থেকে, মানে এখানে অ্যাডজাস্ট করা হয়, সেইখান থেকে এটা সিম্পলিফাইড ডিভাইডার, এইখান থেকে এই বেস ভোল্টেজটা এইখানে ফিড হয়। এবার এই ট্রানজিস্টারটাকে যদি আমরা একটা কলের মুখের মতো ভাবি, যত এটা বন্ধ আছে, এদিকে জল দিলেও এইদিকে এই সময় বেরাবে না, কিন্তু যত আমি এইটাকে খুলবো, তত এইদিকে যে জলটা থাকবে সেটা এইদিকে বেরাবে, মানে তত ফোর্সেটা বেরাবে। তো ঠিক সেই প্রসেসটা এইখানে হচ্ছে। এইখানে আমি যতটা বেস ভোল্টেজ
দেবো, এই ট্রানজিস্টরটা কাট অফ রিজিয়ন থেকে অ্যাক্টিভ রিজিয়নের দিকে যেতে শুরু করবে। স্যাচুরেশনও এখন যেতে বহু দেরি, স্যাচুরেশন যাবে না, কাট অফ থেকে অ্যাক্টিভ রিজিয়নে আসবে। দিয়ে এইটা একটা মানে রেজিস্ট্যান্সের মতো, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মতো, যেটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে হবে, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মতো কাজ করবে। আর যেহেতু এইটা 47 ওহম, এই পয়েন্টে আমি যেহেতু গ্রাউন্ড ধরছি, এই পয়েন্টে ডিসি অ্যানালাইসিস করলে এই সার্কিটের এই পয়েন্টে কিন্তু গ্রাউন্ড, তাহলে ঠিক এরকম আরেকটা ডিভাইডার তৈরি হচ্ছে এইখানেও। এটাকে যদি এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি ভ্যারি করি, এইখানে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ভ্যারি করবে তার উপর ডিপেন্ড করে এই পয়েন্টে একটা বেস ভোল্টেজ আসবে, যেটা আমি B2 ধরছি। এটা দুটো দিকেই তাই। এবার এই দুটো যে ভোল্টেজ থাকছে সেই দুটো বেসের ভোল্টেজকে আমরা ফিড করছি এই ট্রানজিস্টারে। 0.4 থেকে 0.5 মধ্যে অনেকে রাখে, সেটাও দেখব যে ভোল্টেজটা আন্ডার থাকলে কী হবে, ওভার থাকলে কী হবে। তো এবার এই দুটো ট্রানজিস্টারের ভোল্টেজকে কীভাবে অ্যাডজাস্ট করা হয় সেটা, তাহলে পুরো প্রসেসটা একবার দেখে নিচ্ছি। এইখানে যদি আমরা এই পোটেনশিওমিটারটা অ্যাডজাস্ট করি, এইখানে ভোল্টেজ ডিভাইডারের যে মিডিল পয়েন্টের ভোল্টেজটা সেটা আপ ডাউন করবে। সেইটা আপ ডাউন করলে এই ট্রানজিস্টারের বেসে সেই ভোল্টেজ আপ ডাউন করছে, তাহলে এইখানে একটা আবার ভোল্টেজ ডিভাইডার তৈরি করবে। আবার সেই ভোল্টেজ ডিভাইডারটা এর থেকে কন্ট্রোল হচ্ছে, কতটা বাড়বে কতটা কমবে সেটা গিয়ে ফিড হচ্ছে এই ট্রানজিস্টারগুলোর বেসে। অনেক সময় কি হয় যে অনেক রকম কোশ্চেন হয় যে এই ট্রানজিস্টারের বেসে আলাদা ভোল্টেজ, এই ট্রানজিস্টারের বেসে আলাদা ভোল্টেজ কেন তৈরি হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই প্রিসেট থেকে যাওয়ার পর এই রেজিস্ট্যান্সের ভ্যালু দেখো, এটা হচ্ছে অরিজিনাল বোর্ড। এতে এই যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে এগুলো 1% রেজিস্ট্যান্স দেওয়া আছে। 1% মানে এর ভ্যালুটা +-1%, +1% বাড়তেও পারে, -1% কমতেও পারে। তাহলে এটার অ্যাকিউরেসি অনেক বেশি। কোম্পানির বোর্ডে বেশিরভাগ দেখবে এগুলো সব 1% রেজিস্ট্যান্স থাকে। যাদের 1% রেজিস্ট্যান্স থাকে তাদের এই বেসের যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা কিছুটা কম হয় থাকবে কিছুটা, কিন্তু কিছুটা কম হবে। সেইটা কেন থাকে তারও কারণ আছে। এই দুটো ট্রানজিস্টারের গেন একদম মানে পারফেক্ট ম্যাচিং করে লাগানো থাকে কোম্পানি থেকে, কিন্তু চেঞ্জ করে দিলে সেটা হবে না। আর যেটা ম্যাচিং করা থাকে সেইটা সেম ভ্যালু পাওয়াটা সম্ভব নয়, তখন তোমাকে এখানে অ্যাডজাস্ট আলাদাভাবে করতে হতে পারে। আর এই দুটো যেহেতু এখানে এই দুটো এই রেজিস্ট্যান্সের ভ্যালু, এটা যদি 1% থাকে, এটা যদি 1% থাকে, এখানে হয়তো 1K জায়গায় 1.09K হয়ে গেল, আর এইটা হয়তো হয়ে গেল 0.98K। এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো ভ্যারি করার জন্য দুটো বেসের ভোল্টেজ আলাদা আলাদা হয়। এই রেজিস্ট্যান্সগুলো যদি 1% লাগাও তাহলেও আসবে, কিন্তু কিছুটা হয়তো অ্যাডজাস্ট করতে পারবে, তাছাড়া তুমি কোনো মতে ওটা অ্যাডজাস্ট করতে পারবে না, কিছুটা ভ্যারি থাকবেই। আবার অনেক সময় হয় এক পাশে রেজিস্ট্যান্স বেশি গরম হচ্ছে, এক পাশে রেজিস্ট্যান্স বেশি কম হচ্ছে। যদি বেস ভোল্টেজ কিছুটা ডিফারেন্স থাকার পরেও, কি 0.2 ভোল্ট 3 ভোল্ট ডিফারেন্স থাকার পরেও এই দিকটা বেশি গরম হচ্ছে, এই দিকটা কম গরম হচ্ছে, তাহলে এই ট্রানজিস্টরগুলোর গেইন ম্যাচিংটা ঠিকঠাক হয়নি। না হওয়ার যার কারণে, যেহেতু এর বেসের কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স নাই, তো এগুলো যতটা পারবে নিজের মতো করে কারেন্ট টানবে, দিয়ে যে যার গেন হবে সেই অনুযায়ী সে কাজ করবে। আর এই রেজিস্ট্যান্সগুলোর ভ্যালুগুলো অনেক সময় কী হয়, অতিরিক্ত গরম হওয়া 5 ওয়াটের রেজিস্ট্যান্স থাকে, সেগুলো অতিরিক্ত গরম হওয়ার জন্য ভ্যালুগুলো ধার হয়ে যায়। তার জন্য হয়তো এইটা বেশি পাওয়ার এদিকে ঠেলছে, এইটা কম ঠেলছে, এটা গেনও কম আছে। এইগুলো অনেক রকম কারণ হয় এই ধরনের। তো এইটা নিজেকে বুঝতে হবে, এটাকে নিজেকে বুঝে কোন প্রবলেমটা কী হচ্ছে, ওটা ওইভাবে বলা সম্ভব নয় যে এইটা এই কারণের জন্যই হচ্ছে, এখানে বেস ভোল্টেজ আলাদা হচ্ছে। এই প্রবলেমটাকে নিজেকে বুঝতে হবে। তার আগে এটা সবার আগে বুঝতে হবে যে সার্কিটটা আমাকে বুঝতে হবে যে কীভাবে কাজটা হচ্ছে। আর এতে 18 ভোল্টের সাপ্লাইটা যদি 18 ভোল্ট থেকে 17.9 কি 17.5-এ নেমে যায়, তখন এর আউটপুট সিগন্যালটা এরকম মানে আপ ডাউন করতে থাকে। এটা তুমি সাউন্ডে শুনে বুঝতে পারবে না, এটা বোঝার জন্য একটা অসিলোস্কোপের দরকার হবেই, কারণ এই সিগন্যালটা তখন কাঁপতে থাকে। আর এই বোর্ডের যে আরও মেন প্রবলেমগুলো হয়, এই 18 ভোল্টের যে আইসিটা, এটা অতিরিক্ত গরম হয়। অতিরিক্ত গরম হওয়ার কারণে এইখানে যে ক্যাপাসিটিগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয়। এবার অনেকে মিস্ত্রি কী করে, এগুলোকে না ফেলে দিয়ে সেই অবস্থাতে রেখে দিল, তখন এই রেগুলেটরটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চেষ্টা করবে এই রেজিস্ট্যান্সগুলো 47 ওহমটা বাদ দিয়ে এই রেজিস্ট্যান্সগুলো 1%-এ লাগানোর। 1% হলে ভ্যালুটা অ্যাকিউরেট থাকবে, আর বায়াস ভোল্টেজের যে ডিফারেন্সটা সেটা ন্যূনতম থাকবে। আর ছাড়া এই বোর্ডে আর সেরকম কিছু নাই।
তো এরপর আমরা এর প্র্যাকটিক্যালটা একবার করে দেখব যে বায়াস ভোল্টেজ কম থাকলে কি হবে, বায়াস ভোল্টেজ বেশি থাকলে কি হবে। বন্ধুরা আমরা সেট আপ একটা করেছি, মানে এই বোর্ডটার বায়াসিংটা কীভাবে করা যায় সেটা দেখার জন্য একটা সেট আপ করেছি। আন্ডার বায়াস ওভার বায়াসে কী হতে পারে সেটাও আমরা দেখব। তো এইখানে যে ডায়াগ্রামটা দেখে আমরা এই পয়েন্টে থেকে একটা মাল্টিমিটার এইটা, আর এই পয়েন্ট থেকে একটা মাল্টিমিটার এইটা লাগানো আছে, আর এটা হচ্ছে মেন সাপ্লাই ভোল্টেজের মাল্টিমিটার। তো প্রথমে আমরা 78 ভোল্টেজটা একবার চেক করব যে এতে এখান থেকে ঠিক কত ভোল্ট আউটপুট আছে। 30 ভোল্ট এখন ইনপুট আছে। এই মিটারটাতে দেখো এখন কত ভোল্টেজ আউটপুট আছে, পারফেক্ট 18 ভোল্টই আউটপুট আছে। আচ্ছা, এরপর এই ট্রানজিস্টারের বেসে দেখব কত ভোল্টেজ আছে। 0.9 ভোল্ট, 0.92, এতে 0.94। এই যে 0.2 ভোল্টের ডিফারেন্স, এই 0.2 ভোল্টের ডিফারেন্সটাই এইখানে দুটোর মধ্যে এই দুটো বেসের ভোল্টেজ আলাদা আলাদা করার জন্য যথেষ্ট। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে দুটো বেসের ভোল্টেজ দেখো, একটা 0.338, একটা 0.372। এই বেসের ভোল্টেজটা ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো প্লাস এই এনটিসি থার্মিস্টরগুলো, কারণ এর ভ্যালু পারফেক্টলি সমান নয়। আর এই হিটসিং থেকে এর যে ডিস্টেন্সটা সেটাও একদম মানে আইডিয়াল নয়, যে এইটা ঠিক যতটা আছে এইটা ঠিক ততটাই আছে, আর এর সঙ্গে এর যে টোটাল কানেকশান তারও একটা ব্যাপার থাকে। তো আমি সাজেস্ট করব এই যে ভ্যালুগুলো এগুলো সব 1% ব্যবহার করার জন্য। আর এই যে এনটিসির যেগুলো কাপলিংগুলো এগুলো যেন সঠিকভাবে মানে দুটোই যেন সঠিক দূরত্বে থাকে, তাহলে এইখানেও বেসের ভোল্টেজ সমান থাকবে, এইখানেও বেসের ভোল্টেজ সমান থাকবে। কিছুটা ডিফারেন্স কিছুটা থাকবে, যেমন এইখানে এই মুহূর্তে কিন্তু কানেকশান আমাদের একই, কানেকশান আমাদের এখান থেকে সেম রেজিস্ট্যান্স হয়ে গেছে, দুটোর ভ্যালু সমান, পিসেটা একটা, অথচ দুটো বেসের ভোল্টেজ আলাদা আলাদা। এই কয়েল ও রেজিস্ট্যান্সের একটা ব্যাপার থাকে, এইগুলো ডিসি অ্যানালাইসিসে আসে। ওই জন্যে কিছু তুমি যাই চেষ্টা করো দুটো বেসের ভোল্টেজ পারফেক্ট আনা একদম অসম্ভব, মানে দুটোতেই তুমি 336 অথবা 372 দুটোতেই থাকবে না, কিছুটা ডিফারেন্স থাকবে, কিন্তু সেই ডিফারেন্সটা 0.1 ভোল্ট 0.2 ভোল্ট ঠিক আছে, 0.345 যেমনি হয়ে যাবে তেমনি দুটো ট্রানজিস্টারের মধ্যে দুটো ম্যাচিং হবে না, তখন এইটা বেশি গরম হবে অথবা এইটা কম হবে, ভাইস ভার্সা। তো এবারে আমরা বায়াসিং ভোল্টেজ যেটা দেখেছি 336 রেখেছি, অনেকে বলে 0.35 থেকে 0.4 মধ্যে বায়াসিং ভোল্টেজ রাখতে হবে। তো সেই জন্যে এটা প্রথমে যে তোমরা যে কোনো একটা সিগন্যাল সোর্স নিতে পারো, যেখানে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ পর্যন্ত যে কোনো অডিও সিগন্যাল দিতে পারো। এটা অ্যান্ড্রয়েড মোবাইলে আমি একটা অ্যাপ ইনস্টল আছে ফ্রিকোয়েন্সি জেনারেটর বলে, হার্জ বলে, সেটাতে আমি 1 কিলো হার্জ একটা সিগন্যাল ইনপুট দিচ্ছি। দেখো 1 কিলো হার্জ সিগন্যাল আমার ইনপুট দিতেই একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই স্কোপের ঠিক যে দুটো ট্রানজিস্টারের ক্রসওভার পয়েন্ট, এই ট্রানজিস্টার থেকে এই ট্রানজিস্টারের ক্রসওভার যে পয়েন্ট, এটা বোঝানোর জন্য আরও ভালো হয় এইটা যদি এইটা রেখে দেখো যে এই ট্রানজিস্টার থেকে এই ট্রানজিস্টার থেকে ভাইস ভার্সা যে ক্রসওভার পয়েন্টটা, সেই ক্রসওভার পয়েন্টটাতে একটা নচের মতো আসছে। এই নচটা কেন আসছে? ট্রানজিস্টারে একটা আমরা যে ডায়োডেরও একটা যে ব্যারিয়ার থাকে, সেই ব্যারিয়ার পোটেনশিয়াল হচ্ছে 0.7 ভোল্ট। তার বেশি হলে তবে ডায়োডটা কন্ডাক্ট করবে, তার কম থাকলে ডায়োডটা কন্ডাক্ট করবে না। তো সেরকম এতেও সেম নিয়ম অ্যাপ্লাই হয়, একটা নির্দিষ্ট বায়াস ভোল্টেজের পর থাকলে তবে সেটা ভালোভাবে কন্ডাক্ট করবে, তার নিচে এটা কন্ডাক্ট করবে না। তো এইখানে 0.357 বায়াস ভোল্টেজ থাকার জন্যে এইখানে একটা নচ আসছে। এবার আমি এটাকে যখনই 0.412-তে অ্যাডজাস্ট করবো তখনই এই নচটা থাকবে না। ভালো করে দেখো, এখানে আমি আগে সিগন্যালটা বন্ধ করে দিচ্ছি, নইলে অনেকে এটা বুঝতে প্রবলেম হতে পারে। সিগন্যালটা বন্ধ করে দিলাম, এবারে বায়াস ভোল্টেজ দেখো,
40 মিলিভোল্টের ডিফারেন্স আছে। এরপর আমি সিগন্যালটা ইনজেক্ট করছি, আউটপুট সিগন্যালটা আমরা দেখব। এইটা হচ্ছে আর আউটপুট সিগন্যালটা। মাজার তো কথা না। তো আমি ভোল্টেজটা আগের থেকে কিছুটা বাড়িয়েছি, বা বেসের ভোল্টেজটা 0.4 আমি ধরছি। এইদিকের ডিজিটটা অতটা ইয়েও নয়, কিন্তু এখানে হিসাবে যথেষ্টই ফারাক। আমি সিগন্যাল সোর্সটা চালু করছি, 1 কিলোহার্জ একটা টোন আবার ছেড়েছি, কিন্তু তাতেও আমার ঠিক ক্রস ওভার পয়েন্টটাতে একটা ডিস্টরশন আসছে। এবার আমি বেস ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াবো। দেখো যখনই এখানে বেস ভোল্টেজটা বাড়বে, মানে আউটপুট একদম ডাইরেক্ট আউটপুট ট্রানজিস্টারের বেস ভোল্টেজটা, এই পয়েন্টের বেস ভোল্টেজটা যখনই বাড়বে, তখনই এই ক্রস ওভার যে ডিস্টরশনটা থাকবে। মিটারটাও দেখবে, এটাও দেখবে। দেখো আস্তে আস্তে এটা একদম স্ট্রেট উঠবে আস্তে আস্তে। এখনো কিছুটা আমি রেখেছি, সেটা কেন রেখেছি সেটাও আমি বলবো। কিন্তু দেখো আগের থেকে ক্রস ওভার ডিস্টরশনটা অনেক কম। এবার এই ক্রস ওভার ডিস্টরশনটা আমি যে মেশিন চালাই তাতে কিছুটা আমি ডিস্টরশন রাখি, মানে খুবই নগণ্য, 0.12 ভোল্টের, মানে 0.012 ভোল্টের ডিফারেন্সে যেন সেটা ঠিক হয়ে যায়। কম ভলিউমে যখন সাউন্ড থাকবে তখন এই ডিফারেন্সটা কানে লাগতে পারে, মানে একদম হয়তো একটা ছোট একটা 250-250 মেশিনে একটা ছোট 12 ইঞ্চি বাজছে, তাতে কি 8 ইঞ্চি বাজছে, তাতে হয়তো কিছুটা ফারাক বুঝতে পারবে। কিন্তু ভলিউমটা যখনই মানে একটা নির্দিষ্ট লেভেলের উপর বাড়ি দিবে, এই ক্রসওভার ডিস্টরশনটা আর থাকবে না। আর এই ক্রসওভারটা যদি আমি যদি ডিস্টরশনটা একটু এতে ইন্ট্রোডিউস করে রাখি, তাহলে এই যে ট্রানজিস্টারটা যখন ঠিক ওই পয়েন্টে বন্ধ থাকছে বলে দুটো যে টার্ন অন টাইমটা এটা অনেকটা কমে যাচ্ছে, এই জন্যে হিটটা কম হবে। তোমরা চাইলে এইটাকে নাও রাখতে পারো, যেমন এটা যদি আমি একটু বেস ভোল্টেজ বাড়িয়ে দিই, ওইটুকু ডিস্টরশন থাকবে না। যেমন একটু সামান্য ডিস্টরশন আছে, সেটাও আমি অ্যাডজাস্ট আর থাকবে না, একদম স্ট্রেট কার লাইন হয়ে যাবে। দেখো 0.5 ভোল্টে বায়াস রেখেছি, আর কোনো এতে ডিস্টরশনের কোনো কথাই নেই। এবার যদি আমি বায়াসটা ওভার বায়াস করি তখন কি হবে? এখন একটা আমি ট্রানজিস্টারগুলো দেখাচ্ছি, এবার এই ট্রানজিস্টারগুলো একবার দেখো। আমি থার্মাল পেস্টটা একবার দিয়ে দেখাচ্ছি। দেখো ট্রানজিস্টার পুরো ঠান্ডা, 0.5 ভোল্ট বায়াসেও। কিন্তু যদি আমি ওভার বায়াস করি, এখানে বায়াস ভোল্টেজটা দেখো, দেখো 0.6 ভোল্টে আমি বায়াস রেখেছি, তখন যে মেন আউটপুট ট্রানজিস্টারগুলো সেগুলো গরম হতে শুরু করবে, কারণ সেগুলো টার্ন অন টাইমটা অনেক বেড়ে যাবে, মানে তারা চালুই থাকছে। তো এখানে এই পেস্টটা দেখলে বুঝতে পারবে যে এবার এটা গলতে শুরু করেছে। এটা টেম্পারেচার প্রোব দিয়ে দেখালে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে রেডি নাই বলে এটা গলতে শুরু করে দিচ্ছে। এটা গরম হতে শুরু, ট্রানজিস্টারগুলো গরম হতে, হিট হতে শুরু করে দিয়েছে। এইটা ওভার বায়াস করে রাখলে এই ধরনের প্রবলেম হতে পারে। আচ্ছা, অনেকে বলে যে সিগন্যাল এলেই আমার বায়াসটা আপ ডাউন হয়, ওটা কোনো কথা নয়। সিগন্যাল থাকলা অবস্থাতেও বায়াসটা, ডিসি বায়াসটা একই থাকে। ওই ডিসি বায়াসের সঙ্গে যে ট্রান্সফরমারের সেকেন্ডারি সিগন্যালটা ওভার মার্জ হয়ে যায় বলে তখন মনে হয় যেন ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। যেমন আমি দেখাচ্ছি, এইটা এখন আমি বায়াস আছে, এই ট্রানজিস্টারগুলোতে বায়াস আছে 1 ভোল্ট। তো যদি আমি এইখানে দেখো, এখানে চেঞ্জেসটা দেখো, এইটা হচ্ছে ডিসি বায়াসের ভোল্টেজ 0.599। যখনই আমি এই সিগন্যালটা ইনপুট করব, এর আউটপুট সিগন্যালটা এই ট্রানজিস্টারের বেসের বায়াসের সিগন্যালের সঙ্গে ওভার মার্জ হবে, তখন সিগন্যালটা কী হবে দেখো, ভোল্টেজটা দেখবে, দেখো ভোল্টেজটা বেড়ে গেল, 0.598 হয়ে গেল। এইটা ফ্যাক্টরটা
অতিরিক্ত হারে বেড়ে গেলে তখন মনে হয় যে না 0.2, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যদি এইখানে কোনো ফল্ট থাকে, আমার অডিও সিগন্যাল না থাকা অবস্থায় ডিসি বায়াস প্রবলেম হঠাৎ বেড়ে যাচ্ছে, হঠাৎ কমে যাচ্ছে, তখন এতে এই 78-18 কিছু ফল্ট আছে। আর এই 18 ভোল্ট যদি কোনো কারণে 17.5, 17.6ও নেমে যায়, তাহলেও এইখানের এই সিগন্যালটা আপ ডাউন মানে বাড়বে কমবে বাড়বে কমবে। আর এই ডিস্টরশনটাই তোমাদের কানে লাগে। তো যাদের কাছে স্কোপ নেই তাদের জন্য বলবো, তোমরা ভলিউমটা একদম কম রেখে, স্পিকারটা কানের থেকে কিছুটা 1 হাত কি 2 হাত দূরে রেখে এই টিসিটাকে অ্যাডজাস্ট করো। ঠিক মানে দেখুন, 250 মেশিনে বা 150 মেশিনে কেউ তো আর 4 ইঞ্চি 6 ইঞ্চি স্পিকার বাজাবে নি। তো সেহেতু একটু ডিস্টরশন মানে ইন্ট্রোডিউস করে রাখা দরকার, কারণ তাতে ট্রানজিস্টারটা হিট কম হবে। আর যখনই সাউন্ডটা বাড়বে, তখন এর আউটপুটের ভোল্টেজটা বাড়াবে। ওই যে কিছুটা ডিফারেন্স মানে ব্যারিয়ার পোটেনশিয়াল থেকে আর মেন ডিসি বায়াসের যে পোটেনশিয়ালটা, ওই দুটোকে ওভার মার্চ করে যাবে, তখন সিগন্যালটার আর কোনো ডিস্টরশন থাকবে না। এটা এইভাবে অ্যাডজাস্ট করে রাখাটা দরকার। এবার আউটপুট ট্রানজিস্টারের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। 5200 যদি ট্রানজিস্টার থাকে, তার ব্যারিয়ার আলাদা, তার কন্ডাকশানটা 0.5 থেকে শুরু হয়ে যায়। আবার 3373 হলে 0.45 থেকে শুরু হয়ে যায়। এইটা ঠিক কি হয় সেটাও আমি দেখাচ্ছি। ট্রানজিস্টারে ধরো এইটা একটা সমতল জায়গা, এইখানটা নদীর পাড়ের মতো কিছুটা কার্ভ, এইটা নদী। তো এখান থেকে যদি আমি ভোল্টেজটা ঠিক 0.5 কি 0.45 এখানে রাখো, এইটা কাট অফ রিজিয়ন, ট্রানজিস্টারের কাট অফ, এটা অ্যাক্টিভ, এটা স্যাচুরেশন। এই ডিসি ভোল্টেজটা ঠিক ট্রানজিস্টারটাকে না বন্ধ রাখে না ফুল চালু রাখে, ঠিক এজে রাখে, মানে ঠিক এই এজটাতে। যদি এর থেকে বেশি এইটাতে তুমি ফোর্স দাও, এটা এতে আস্তে আস্তে অ্যাক্টিভ রিজিয়ন থেকে স্যাচুরেশনের দিকে চলে যাবে, অ্যাক্টিভ হতে শুরু করবে। এই ব্যাপারটা বুঝতে হবে যে ঠিক এবার এই যে ভ্যালুটা, এইটা বিভিন্ন ট্রানজিস্টারের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। সেটা এবার এই 3373-এর মধ্যে অনেক রকম ফারাক থাকে। সেই ফারাকগুলোর কারণে বিভিন্ন রকম অন্য একটা ব্যাচের ট্রানজিস্টারের বায়াসিং ভোল্টেজ আলাদা হতে পারে, আবার অন্য ট্রানজিস্টারের বায়াসিং ভোল্টেজ সেই ব্যাচেরই হয়তো অন্য নাম্বারের বায়াসিং ভোল্টেজ আলাদা হতে পারে। এইটা হচ্ছে বায়াসিং ভোল্টেজের কনসেপ্ট। এটা জটিলও যেমন আছে, খুব একটা জটিল তাও নয়, সহজই ব্যাপার। কিন্তু এইটা যদি স্টাডি করতে পারো হ্যাঁ ঠিকঠাকভাবে, তাহলে তোমরা আন্দাজ বুঝতে পেরে যাবে যে এদের ডিফারেন্সটা কী হয়। যদি কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এর সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে তো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।